আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়ের ইনিংসটা যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই তাহলে এখানে দুইটা কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে এইটা কি তার অ্যাঙ্করিং ব্যাটিং, দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে নাকি তার সামর্থ্যের ঘাটতির জায়গাটা আরও দৃশ্যমান হচ্ছে। এই দুইটার যে কোনো একটাই আসলে উত্তর হবে। প্রথম উত্তরটা যদি হয় যে অ্যাঙ্করিং ব্যাটিং, তাহলে এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে তাওহিদ কেন অ্যাঙ্করিং ব্যাটিং করবেন, বা টি-20 ক্রিকেটে তাওহিদ হৃদয়ের রোলটা কেন অ্যাঙ্করিং ব্যাটিংয়ে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে সামর্থ্যের প্রবলেমের জায়গাটা, আমার কাছে যে বিষয়টা মনে হয় যে সবসময় যে বিষয়টা বলে এসেছি, যে লেগ সাইড ছাড়া তাওহিদ হৃদয়ের অফ সাইডে শটের রেঞ্জ কম, কিংবা অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোর এগেনস্টে তার শটের রেঞ্জটা কম। ইভেন লেগ সাইডেও সিঙ্গেল পারচেস করার ক্ষেত্রে মিড উইকেটটা যদি ব্লক করে দেয়া হয়, সেক্ষেত্রে তাওহিদ হৃদয়ের ডট বলের সংখ্যা বাড়তে থাকে। লেগ সাইডে তার শটের রেঞ্জ বলতে আসলে সুইপ এবং হুইপ টুয়ার্ডস মিড উইকেট, সেটা আবার মিড অন বা লং অন, ভি জোনটাও না। সেটা আমি অতীতে বহুবার বলে এসেছি, এবং তাওহিদকে সংবাদ মাধ্যম থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছিল যে লেগ সাইডে শট খেলা প্রসঙ্গে। তাওহিদ সেই ব্যাপারে তার মতো করে একটা উত্তর দিয়েছিলেন যে তিনি সে ব্যাপারের সঙ্গে সহমত না। বাট আপনি যদি একটু পর্যালোচনা করে দেখেন, আমরা যদি একটু তাওহিদ হৃদয়ের আউটের ধরনটা দেখি, ভেরি পোর শট সিলেকশন, যে আউটটা হয়েছেন ভেরি পোর শট সিলেকশন। যে জায়গার বল সেটা লং অনে খেলার বল বা মিড অনে খেলার বল, সেটা কখনোই মিড উইকেটে খেলার বল না। এটা একদম পোর শট সিলেকশনের জায়গাটা। এখন ওই মিড অন বা লং অনে খেলার ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের যে একটা দক্ষতার জায়গার প্রবলেম আছে, যেটা বহু আগে থেকে বিভিন্ন অ্যানালাইসিসে আসলে বলে এসেছি। এখন তিনি সেটা স্বীকার করেন বা না করেন, দ্যাটস আপ টু হিম। এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয়, যখন বোলাররা বোলিং করতে আসে, মিড উইকেটটা লক করলে পরে তাওহিদের সিঙ্গেল স্কোরিং অপশনটাও আসলে বন্ধ হয়ে যায়, ফ্লিক করে সিঙ্গেল নেওয়ার জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি যে ব্লক করা হয়েছে। দ্বিতীয়ত যে জায়গাটা, অফ স্ট্যাম্প করিডোর ঘেঁষা, যে বলগুলো আসলে অফ সাইডে খেলতে হবে, অফ স্ট্যাম্প করিডোর ঘেঁষা বা অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনগুলো যেগুলো আসলে অফ সাইডে খেলতে হবে, সেগুলোর এগেনস্টেও তাওহিদের একটা প্রবলেমের জায়গা আছে। এখন এগুলোতে যদি একজন ব্যাটসম্যান নিজের কাজটা না করে বা নিজের আপগ্রেডেশনের চিন্তা না করে, তাহলে তিনি নিজেও যেমন বিপদে পড়বেন, দলটাও ঠিক তেমনিভাবে বিপদে পড়বেন, এবং সেটা দৃশ্যমান দেখা গেছে। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এবার বিপিএলে তাওহিদ হৃদয় 9টা ম্যাচে কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করেছেন, ওপেনিং বা 3 নম্বরে ব্যাটিং করেছেন 9টা ম্যাচে। মিডল অর্ডার ব্যাটিংয়ের জায়গাটা কিন্তু তাওহিদ হৃদয় করেন না এবারের বিপিএলে। ইভেন ব্যাপারটা এরকমও না যে টপ অর্ডারে ব্যাটিং করে তাওহিদ খুব সফলও হয়েছেন, বাট ফরচুন বরিশাল তাকে টপ অর্ডারে ব্যাটিং করিয়েছে। এখন প্লেয়ারদের নিজেদেরও আসলে বোঝা উচিত যে ইন দ্য ইন্টারন্যাশনাল সার্কিট ওয়েদার আই এম গোয়িং টু ব্যাট অ্যাট দ্যাট পার্টিকুলার পজিশন অর নট, অর্থাৎ আমি সেই পজিশনটাতেই ব্যাটিং করতে যাচ্ছি কিনা। সো ইটস আপ টু দ্য প্লেয়ার হিমসেলফ, যে ইফ দ্য ফ্র্যাঞ্চাইজি ওয়ান্টস, ফ্র্যাঞ্চাইজি তো চাইতেই পারে, ইফ দ্য ফ্র্যাঞ্চাইজি ওয়ান্টস, বাট ওয়েদার ইউ আর অ্যালাইন্ড উইথ দ্যাট অর নট, দ্যাটস আপ টু ইউ। মানে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে তো আমার এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার হ্যাবিচুয়েশনের জায়গার একটা ব্যাপার আছে, আমি 4 নম্বরে বা 5 নম্বরে খেলবো ন্যাশনাল সাইডে। সো সেক্ষেত্রে আমি ওপেনিংয়ে যে ব্যাটিং করছি, এইটা আমার মিডল অর্ডার ব্যাটিংয়ের প্রতি কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, সেটাও একটা বড় কোয়েশ্চেনের জায়গা। দিন শেষে আমার কাছে মনে হয় যে শটের রেঞ্জ বাড়ানোর যে জায়গাটা, এবং টু বি ভেরি অনেস্ট, তাওহিদের ওই সময় ডট বল খেলা বা ওই ধরনের ব্যাটিং, এটা এক ধরনের প্রেশার তো লিটন কুমার দাসের উপর ক্রিয়েট করেছে। লিটন নিজেও যে নরবরে ছিলেন না, ব্যাপারটা সেরকম না। লিটন নিজেও কিন্তু আসলে নরবরেই ছিলেন, কিন্তু তারপরও তার উপর একটা এক্সট্রা বিট অফ প্রেশার ক্রিয়েট করা হয়েছে ওই জায়গাটায়। কিন্তু মূলত সত্যিকারের অর্থে যে নেচারের ব্যাটিং করে, লিটন কুমার দাসের অ্যাঙ্করিং করার কথা তাওহিদ হৃদয়ের সেই জায়গাটায় একটু ব্যাট চালিয়ে খেলার কথা, বা তাওহিদ হৃদয়ের সেই জায়গাটায় ডমিনেটিং রোলটা নেওয়ার কথা। বাট হয়ে গেছে আসলে উল্টা। মানে তাওহিদ এবং লিটন যখন ব্যাটিং করবেন, তখন অ্যাঙ্করিংটা করবেন লিটন এবং ডমিনেটিং ব্যাটিংটা করবেন তাওহিদ হৃদয়। তো ব্যাপারটা উল্টা। আমি জানি না হোয়াট ওয়াজ দ্য প্ল্যান। আমরা পাওয়ার জেনারেশন লিভিং এই শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে বোলিংয়ের জায়গাটা একদম শুরু থেকেই ইট ওয়াজ গুড বাট আনপ্ল্যান্ড বোলিং। আমি কেন বলবো, সেটা হচ্ছে পেস বোলারদের ওভারগুলোকে ঠিকমতো ইউটিলাইজ করতে না পারাটা। এবং আপনি যখন শাদাব খানকে বোলিং করছেন, আমি শাদাব খান যেগুলো বাউন্ডারি মেরেছেন, আপনি যদি খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারিজ স্কোরড বাই শাদাব খান টু আ পেস বোলার, সেগুলো সামনে বল করা, সামনে মানে স্লটে, ফুল লেন্থে। শাদাব খানের একটা অনেক বড় দুর্বলতার জায়গা আছে, ব্যাক অফ দ্য লেন্থ বা বাউন্সার, শর্ট অফ লেন্থ। ওই জায়গাটায় পেস বোলাররা তাকে বাউন্সার ট্রাই করেন নাই। দিস ইজ ভেরি সারপ্রাইজিং। এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত আনপ্ল্যান্ডের জায়গাটা হচ্ছে, আমি একটু পরিসংখ্যানের আলোকে আপনাদেরকে দেখাই। শাদাব খান
সালে পেস বোলারদের বিরুদ্ধে তিনি 11টা ইনিংস ব্যাটিং করে তার আউট হওয়ার সংখ্যা 9 বার। পেস বোলারদের এগেনস্টে 11 ইনিংসে 9 বার তিনি আউট হয়েছেন, গড় মাত্র 15.9। অন্যদিকে স্পিনারদের এগেনস্টে এই বছর 9 ইনিংসে তিনি মাত্র 3 বার আউট হয়েছেন, তার গড় 45.3, 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো পরিকল্পনার জায়গাটা, দ্য প্ল্যান, শাদাব খানের এগেনস্টে বেশিরভাগ স্পিন বোলারদেরকে ব্যবহার করা হয়েছে। রিশাদ, ওই জায়গাটা শামীম পাটোয়ারি, স্পিনারদেরকে ব্যবহার করা হয়েছে। শাদাব খানের এগেনস্টে কেন পেস বোলার ব্যবহার করানো হয় না? আর পেস বোলার যখন ব্যবহার করা হয়েছে, শরীফুল বোলিং করছিলেন, ওয়াই নট দে আর ট্রাইং ফর দ্য বাউন্সার্স, তারা বাউন্সার কেন ট্রাই করেননি? এগুলো কিন্তু অ্যানালিটিক্যাল বিষয়, এগুলো কিন্তু একজন ব্যাটসম্যানের সবলতা কোথায়, দুর্বলতা কোথায়, একজন ব্যাটসম্যান কোথায় কোন ধরনের বলের এগেনস্টে পারদর্শী, কোন ধরনের বলের এগেনস্টে পারদর্শী না, স্পিনার এগেনস্টে তার পরিসংখ্যান কেমন, পেসার এগেনস্টে পরিসংখ্যান কেমন, টিম অ্যানালিস্টের কাজও সেটা। এবং সেই অনুযায়ী ডেফিনেটলি আমি জানি যে বাংলাদেশ টিমের টিম অ্যানালিস্ট সেই প্রোভাইডটা করেছেন, স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করেছেন, বাট ইন দ্য ফিল্ড এক্সিকিউশনের জায়গাটা কেন আসলে এরকম হয়েছে? সো একটা পর্যায়ে পাকিস্তান 15 বল এরকম ছিল, আমার কাছে মনে আছে, তারা কোনো বাউন্ডারি করতে পারেনি, সেখান থেকে যেভাবে ফ্লারিশ করেছে, ক্রেডিট গোজ টু দেম। বাট এখানে পোর এক্সিকিউশন অফ প্ল্যানিং বাই বাংলাদেশ, এবং প্ল্যানিং একেবারেই আসলে ভালো ছিল না। ওভারঅল লিটন কুমার দাসের ব্যাটিং ভালো হয়েছে, বাট সেখানেও বেশ কিছু কথা আছে, কখন লিটন ভালো ব্যাটিং করেন, কখন লিটন খারাপ ব্যাটিং করেন। আমি অন্য একটা অ্যানালাইসিসে সেই বিষয়টা বলবো, তার ফ্রন্ট লেগের একটা অনেক বড় প্রবলেমের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।